আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে সাতক্ষীরা অনলাইন স্কুলে আমার দ্বিতীয় দিনের ক্লাস। তোমরা নিশ্চয়ই ভালো আছো। দিন দিন আমাদের এই মহামারীর আকার বেড়েই চলেছে, তারপরও আমাদের ভালো থাকতে হবে। ভালো আছি, সচেতন থাকতে হবে। তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি ক্লাস শুরু করছি। আমার প্রিয় স্টুডেন্টরা, আজ এই সন্ধ্যায় আমি তোমাদের একটা ছোট্ট, একেবারে ছোট্ট সুন্দর একটা উদ্ভিদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি নাজনীন আক্তার কেয়া, সহকারী শিক্ষক, কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। আমাদের আজকের ক্লাস বিজ্ঞান অধ্যায় দ্বিতীয়। তোমরা নিশ্চয় বই খুলে বসে পড়েছ, মোবাইল হাতে নিয়ে। চলো আমরা শুরু করে ফেলি। দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ সুন্দর একটা ছবি এসেছে। অনেক সুন্দর, তাই না? একটা ছোট্ট একেবারে নবজাতক একটা শিশু শুয়ে আছে, ঠিক তার চেয়ে আরেকটু বড়, তারপর আরেকটু বড়, তারপর আরো বড়, পূর্ণবয়স্ক। অর্থাৎ ছোট থেকে বড়, ছোট থেকে বড়। তোমরা কি বুঝতে পারছো এটা কেন দেওয়া হয়েছে? এই যে ছোট্ট শিশুটি, নবজাতকটি, এই শিশুটি আস্তে আস্তে এত বড় হলো কিভাবে? কিভাবে হলো এটা কি তোমরা বুঝতে পারছো? চিন্তা করো তো, কিভাবে এত বড় হলো? তোমরা একটু চিন্তা করো যে কিভাবে এত বড় হলো। নিশ্চয়ই চিন্তা করে কিছু একটা পেয়েছো, তাই না তোমরা? তো দেখো, আরো একটি ছবি এসেছে। এই ছবিটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কিসের ছবি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তোমাদের তো একটু ধারণা আছে, তোমরা ক্লাস 8-এ যেহেতু পড়ো, অবশ্যই ধারণা আছে। তাহলে আমি আবার আগের ছবিটাতে এসেছি। এই যে ছবিটা ছোট থেকে বড় হলো, কিভাবে বড় হলো? নিশ্চয়ই কোষ বিভাজনের মাধ্যমে, তাই না? তাহলে এই ছবিটাও তোমরা চিনতে পেরেছো, এটা কোষ বিভাজনের ছবি। তাহলে তোমরা খাতায় লিখে নাও আজকের পাঠ শিরোনাম। আমাদের আজকের পাঠ শিরোনাম কোষ বিভাজন। আমরা আজকে কি পড়ব? কোষ বিভাজন। আজকের শিখন ফল দেখো, কোষ বিভাজন বর্ণনা করতে পারবে, কোষ বিভাজনের প্রকারভেদ বর্ণনা করতে পারবে, মাইটোসিসের বর্ণনা দিতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। তো আরো একটা ছবি স্ক্রিনে এসেছে আমার শিক্ষার্থীরা, দেখো। এই যে কোষ বিভাজন, এইগুলা কি? এইগুলো সবই কোষ। এগুলো কিসের ছবি দেখা যাচ্ছে? এই সবই কোষের ছবি। তাহলে এই যে কোষ দেখো, এই একরকম কোষ, আর একটা আরেক রকম কোষ এক পাশে, এবং নিচে যেটা সেটা আর এক ধরনের কোষ। এইগুলো কি? কোষ বিভাজন। তাহলে এই যে কোষ বিভাজনগুলো, এই কোষ বিভাজনগুলোর ভিতরে কি কি অমিল আছে চিন্তা করো। ছবি দেখো এবং চিন্তা করো। নিশ্চয়ই তোমরা খুঁজে পেয়েছো চিন্তা করে, তাই না? যে একটাতে কোষটা কিরকম সুন্দর, একটু পরে আলাদা হয়ে গেল, আর একটাতে যেন অনেকগুলো পর্যায়,
আবার আরেকটাতেও ঠিক এই ধরনের একটু একটু আলাদা। তাহলে চলো আমরা দেখে নিই কোষ বিভাজন। তো শিক্ষার্থীরা, আমি এইটা বলার আগে তোমাদের আরো কিছু বলে নিই যে প্রতিটি জীব কি নিয়ে গঠিত? কোষ নিয়ে গঠিত। এই যে পৃথিবীতে যত জীব আছে, ছোট্ট অদেখা প্রাণী আমিবা থেকে শুরু করে, যেটা খালি চোখে দেখা যায় না, একবারে বড় বিশাল আকৃতির গাছ, হাতি, এই সবই কি নিয়ে গঠিত? কোষ নিয়ে গঠিত। কোন জীব একটা কোষ নিয়ে গঠিত, আবার কোন জীব অনেকগুলো কোষ নিয়ে গঠিত, যেটা তোমরা ক্লাস 7-এ পড়ে এসেছো। তারপরে তোমাদের আমি একটু মনে করিয়ে দিচ্ছি। তো আজকে আমরা যে ছবি দেখলাম, এটা হচ্ছে কোষ বিভাজনের ছবি। তো আমরা কোষ বিভাজনের মিল অমিল তোমরা চিন্তা করে পেয়েছ। তো আমরা তাহলে এই চিন্তার সাথে মিল করে দেখি কোষ বিভাজন। এই যে কোষ বিভাজন, প্রাণীদের, জীব এবং উদ্ভিদ এবং জীব বড় হতে গেলে, ওই যে মানুষটি ছোট থেকে বড় হলো, তাহলে এটা কেন হলো? কোষ বিভাজনের কারণে হলো। তাহলে এই কোষ বিভাজন কয় রকমের আছে? তাহলে কোষ বিভাজন আমরা ছবিতে দেখলাম কয় ধরনের? তোমরা নিশ্চয়ই চিন্তা করে পেয়েছ 3 ধরনের। এই 3 ধরনের কোষ বিভাজন আমরা এখন দেখি: মাইটোসিস, মাইটোসিস এবং মিয়োসিস। আমরা প্রথমেই চলে আসি অ্যামাইটোসিস কোষ বিভাজনে। অ্যামাইটোসিস কোষ বিভাজনটা সাধারণত কাদের হয়? যেসব জীবগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না, যাদেরকে দেখার জন্য আমাদের অণুবীক্ষণ যন্ত্র লাগে। তোমাদের কি মনে পড়ছে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা কোন কোন জীবগুলো দেখতে পাই? হ্যাঁ, আমার মনে হয় মনে পড়ছে। কোন জীবগুলো? ব্যাকটেরিয়া, ছত্রাক, আমিবা, এই জীবগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না। কারণ কি? এর একটি মাত্র কোষ নিয়ে গঠিত। তো এই একটি মাত্র কোষ নিয়ে গঠিত যে জীবগুলো, সেই জীবগুলো এই অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। একটা কোষ থেকেও জীবের বংশবৃদ্ধি ঘটে। একটা কোষ থেকেও, অর্থাৎ এক কোষের জীবগুলো তো বংশবৃদ্ধি করে। অ্যামিবা তো আর একটা হয়ে থেমে নেই, কিংবা ব্যাকটেরিয়া একটা হয়ে থেমে নেই, ছত্রাক একটা হয়ে থেমে নেই, এরাও বংশবৃদ্ধি করে। এরা অ্যামাইটোসিস পদ্ধতিতে বংশবৃদ্ধি করে, অর্থাৎ অ্যামাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এরা বংশবৃদ্ধি করে। এই অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কিভাবে হয়? শিক্ষার্থীরা, এই যে অ্যামাইটোসিস কোষ বিভাজনে একটা কোষের কয়টা অংশ? সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। কোষ বিভাজন মূলত কোনটা হয়? সাইটোপ্লাজমের হয়, নিউক্লিয়াসেরও হয়। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজনটা দেখো ছবিতে সুন্দর করে দেখা যাচ্ছে যে অ্যামাইটোসিস কোষ বিভাজনটা যখন বিভাজিত হবে অ্যামাইটোসিস পদ্ধতিতে, তখন কি হবে? নিউক্লিয়াসটা স্পষ্ট এবং আকারে বড় হয়ে যাবে। দেখো, এই যে নিউক্লিয়াস, এর ভেতরে যে কালো যে অংশটা দেখা যাচ্ছে, আমি কার্সর নিয়ে গেছি, এই অংশটা দেখো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা আকারে স্পষ্ট এবং বড় হবে, এবং তার পরের অংশ দেখো, এবং ড্যাম্বেল আকৃতির হবে। এটা কি আকৃতির হবে? ড্যাম্বেল আকৃতির হবে। এরপরে কি হবে? এই যে পুরো নিউক্লিয়াসের পাশে যে পর্দাটা আছে, এই পর্দাটা নিউক্লিয়ার, একে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। এই মেমব্রেনটা ভাঁজ হয়ে দেখো কি সুন্দর, এই যে খাঁজ আকৃতির হয়ে গেছে। এই খাঁজ আকৃতির হবে, অর্থাৎ ভিতরের দিকে যেন ঢুকে যাচ্ছে, ভিতরের দিকে যেন ঢুকে যাচ্ছে। এরপরে কি হবে? এই ভিতরের দিকে ঢুকে যাওয়ার পরে একেবারে যখন ওই নিউক্লিয়াসটাও খাঁজ আকৃতির হয়ে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, ঠিক একই সাথে সাইটোপ্লাজমটাও ওই ভাঁজ হবে এবং খাঁজ আকৃতির হবে। এবং এই ড্যাম্বেল আকৃতির কোষটি যখন ড্যাম্বেল আকৃতি ধারণ করে ফেললো, তার কিছুক্ষণ পরে কোষটি 2 ভাগে বিভক্ত হবে। এবং 2 ভাগে বিভক্ত হওয়ার পরে দেখো, একেবারে পরের লাস্ট চিত্রটা দেখো, একেবারে 2টি কোষেই বিভক্ত হয়ে গেছে। এই একটি কোষ, এই একটি কোষ। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কি হচ্ছে? খুবই তাড়াতাড়ি হচ্ছে। আর একেবারে সরাসরি কোষটা ড্যাম্বেল আকৃতির হচ্ছে, নিউক্লিয়াসটা, তারপরে খাঁজ আকৃতির হচ্ছে, এরপরে কি হচ্ছে? সরাসরি 2টি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। এই জন্য একে কি বলা হয়? এই জন্য এই মাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়।
তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাই না? তাহলে প্রত্যক্ষ কোষ বিভাজন কেন বলা হয় একে? কারণ এটা সরাসরি একেবারে ভাগ হয়ে যায়। তো আমরা তাহলে পরেরটাতে আসি। আমরা দেখলাম কি কোষ কয় রকম হয়? 3 রকম, বিভাজিত হয় 3 ভাবে। একটা মাইটোসিস, একটা মাইটোসিস, আর একটা কি মিওসিস। এবার তাহলে আমরা মাইটোসিসে চলে আসি। মাইটোসিস কোষ বিভাজনটা কি হয়? মাইটোসিস কোষ বিভাজন এটা হচ্ছে একটা উদ্ভিদের নিউক্লিয়াসটা মাতৃকোষ, এই মাতৃকোষের নিউক্লিয়াসটা বিভাজিত হয়, বিভাজিত হয়ে সম আকৃতির সমগুণ সম্পূর্ণ একেবারে একই রকম দুটি অপত্য কোষের সৃষ্টি করে। তো দেখো মাতৃকোষ এবং অপত্য কোষের মধ্যে কি মিল এবং অমিল খুঁজে পাচ্ছ? মাতৃকোষ অর্থাৎ এই যে প্রথম যে কোষটা, এটা হচ্ছে মাতৃকোষ। তারপরে দেখো এর ভেতরে যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসের ক্রোমোজোম আছে, এইটা দেখো ভাগ হয়ে দুটো হয়ে গেল। এই দুটো থেকে আবার দেখো এই দুটো আবার আলাদা হয়ে যাচ্ছে, তারপরে দুটো অপত্য কোষ তৈরি হয়েছে। তাহলে এই যে আমরা কি বললাম যে মাইটোসিস কোষ বিভাজনটা বিভাজিত হয়ে দুটি একেবারে সমগুণ সম্পূর্ণ দুটি আলাদা একই রকম অপত্য কোষ তৈরি করে। তাহলে এই যে ছবিতে তোমরা যা দেখতে পাচ্ছ, এই ছবিতে মাতৃকোষ ও অপত্য কোষের মধ্যে মিল ও অমিল গুলো কি কি একটু দেখে ছবিটা দেখো তো, ছবিটা দেখে একটু চিন্তা করো। মাতৃকোষ এবং অপত্য কোষের মধ্যে আকৃতি গুণাগুণ কি একই রকম? তোমাদের কি মনে হয় ছবিটা দেখে? হ্যাঁ, আমার মনে হয় তোমরা প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছো, যে ছবিটা দেখেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ এরা একই রকম, এদের ভিতরে সমগুণ সম্পন্ন এবং আকৃতিটাও একই রকম হয়। তো দেখো মাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজনটা কোথায় ঘটে? মাইটোসিস কোষ বিভাজনটা মূলত উচ্চ শ্রেণীর উদ্ভিদে হয়, উদ্ভিদ এবং প্রাণীদের দেহে হয়, দেহকোষে হয়। এটা দেহকোষে হয়। এবং উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের বর্ধনশীল অংশে দেখো এই যে এখানে ছবি দেখা যাচ্ছে, উদ্ভিদের কোন কোন অঞ্চল বৃদ্ধি পায়? উদ্ভিদের ভ্রূণ বৃদ্ধি পায়, ভ্রূণ মুকুল, তারপরে কাণ্ড, তারপরে মূলের অগ্রভাগ, এগুলো কিন্তু বৃদ্ধি পায় উদ্ভিদে। তাহলে এই যে অংশগুলো বৃদ্ধি ঘটে ওই অংশগুলোতে মাইটোসিস ঘটে, ওই অংশগুলোতে মাইটোসিস ঘটে। তাহলে তোমরা নিশ্চয় বলতে পারবা যে মাইটোসিস কোথায় ঘটে? মাইটোসিসটা উদ্ভিদের এই যে দেখো উদ্ভিদের বর্ধনশীল অংশগুলোতেই ঘটে। কোথায়? ওই যে ভ্রূণ মুকুল, দেখো ছবিতে সুন্দর দেখা যাচ্ছে ভ্রূণ মুকুল, এখানে মাইটোসিস ঘটে। এই যে কাণ্ড, কাণ্ডটা এইরকম মোটা হয়ে যায় একসময়। একটা ছোট্ট গাছ দেখো, প্রথমে একটা ছোট্ট বীজ, তারপরে সেখান থেকে ছোট্ট, তারপর আরেকটু বড়, আরেকটু বড়, আরেকটু বড়, আস্তে আস্তে এইরকম মোটা এবং দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে যায়। তাহলে মাইটোসিসটা ওই জায়গাগুলোতেই ঘটে, কারণ মাইটোসিস দেহকোষ বৃদ্ধি। তাহলে মাইটোসিসটা কয়টি পর্যায়ে হয়? দুটি পর্যায়ে। দুটি পর্যায়ের নাম কি? ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস কাকে বলে? নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস। এই যে আমরা যখন স্কুলে যাই কিংবা ঘর থেকে বের হয়ে কোনো মার্কেটে যাই, কারো আত্মীয় বাড়ি যাই, তখন আমরা কি করি? আমরা একটু রেডি হয়ে নিই, ভালো ড্রেস পরি, হাত মুখ সুন্দর করে ধৌত করি, চিরুনিতে মাথা আশ্রয়, তারপরে কি করি? ব্যাগ বই নিয়ে স্কুলে যাই কিংবা যেখানে যাই সেই প্রয়োজনে চলে যাই। তাহলে যে কোনো জায়গায় যাওয়ার আগে আমরা কি করি? আমরা একটু নিজেদেরকে প্রস্তুতি করি। ঠিক সেরকম মাইটোসিস যেই ধাপটা, এই মাইটোসিসটা সম্পূর্ণ হওয়ার জন্য এই মাইটোসিস কোষ বিভাজনের আগে অর্থাৎ ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিসের আগে কোষটা কি করে? নিজেকে একটু প্রস্তুত করে। এই যে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস সম্পূর্ণ হওয়ার আগে কোষটা যে প্রস্তুতিমূলক একটা কাজ করে, এই ঠিক এই অবস্থাটাকে অর্থাৎ যখন প্রস্তুত হবে এই অবস্থাকে বলবো আমরা ইন্টারফেস। এই অবস্থাটা কি বলা হয়? ইন্টারফেস। এই প্রশ্নটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে, তোমরা ভালো করে মনে রাখবা। তো আমরা তাহলে চলে যাই, প্রথমেই ক্যারিওকাইনেসিসে চলে যাই। আমরা কি জানলাম? যে মাইটোসিস দুটি পর্যায়ে হয়। তাহলে প্রথম পর্যায়টা কি? ক্যারিওকাইনেসিস।
আর তারপরে একটা সাইটোকাইনেসিস। তো আমরা ক্যারিওকাইনেসিসটা নিউক্লিয়াসটা পুরোপুরি বিভাজিত হবে, এটাকে বলবো ক্যারিওকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিসটা আবার নির্দিষ্ট একটা ধাপে সম্পন্ন হয়। এটা আবার 5টি ধাপে সম্পন্ন হয়। এই 5টি ধাপ কি কি দেখো স্ক্রিনে আছে। 5টি ধাপ: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তাহলে এই 5টা ধাপে ধীর গতিতে সম্পন্ন হবে মাইটোসিসের ক্যারিওকাইনেসিস পর্যায়টা। তো আমরা প্রথমেই তাহলে প্রোফেজ ধাপে চলে আসি। দেখো একটা নিউক্লিয়াসের ভিতরে কি কি অঙ্গাণু আছে বলতো, মনে আছে তোমাদের? একটা নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন আছে, নিউক্লিয়ার ছিদ্র আছে, নিউক্লিওপ্লাজম আছে, নিউক্লিয়ার জালিকা আছে এবং নিউক্লিওলাস আছে। তাহলে একটা নিউক্লিয়াসের ভিতরে এতগুলো অঙ্গাণু আছে। এই প্রোফেজ ধাপে কি হয় দেখো, প্রোফেজ ধাপে দেখো ছবিটা কি সুন্দর দেখা যাচ্ছে। এই যে ক্রোমোজোম, নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিওলাস হবে, নিউক্লিয়ার মেমব্রেন, এইগুলো আছে, এইগুলো আছে। তাহলে প্রোফেজ ধাপে এইটা পূর্বের অবস্থা। এই ছবিটা কিসের অবস্থা? এই যে প্রোফেজ যে ধাপ, এই ধাপটার পূর্বের অবস্থা। পরের অবস্থা আবার দেখো, পরের অবস্থা শুরুতেই দেখো, ছবিটা খেয়াল করো, আগের ছবিটা খেয়াল করো এবং পরের ছবিটা খেয়াল করো। প্রথম ছবিটাতে দেখা যাচ্ছে কি নিউক্লিয়াসে ক্রোমোজোম গুলো ছড়ানো ছিটানো পেঁচানো সুতার মতো। তারপরে কি নিউক্লিওলাস একটা স্পষ্ট কালো রঙের এবং নিউক্লিয়ার মেমব্রেনটা দেখা যাচ্ছে। কিন্তু পরের ধাপে দেখা যাচ্ছে মোটা মোটা কি যেন অংশ, তাই না? তোমাদের কাছে নতুন মনে হবে। আসলে ওই ক্রোমোজোমের ভিতরে পানি থাকে। এই প্রোফেজ ধাপে কি হয়, পানিগুলো বিয়োজিত হয়ে যায়। বিয়োজিত হয়ে ক্রোমোজোমটা কি হয়, আস্তে আস্তে মোটা হয়ে যায়। অর্থাৎ ওই যে পরের এই যে মোটা যে অংশটা দেখো আমি দেখাচ্ছি, এই অংশটা এইটা মোটা হয়ে যায়। তারপরে দেখো নিউক্লিওলাসটাও আস্তে আস্তে বড় হয়ে গেছে। নিউক্লিওলাসটাও কি হলো, আস্তে আস্তে বড় এবং মোটা আকৃতির হয়ে গেছে। তো স্টুডেন্টরা, প্রোফেজ ধাপের শেষ, এবার দেখো প্রোমেটাফেজ ধাপের শুরু। দুটি ধাপ দুটির ছবি দেখে তোমরা নিশ্চয়ই কিছু পার্থক্য লক্ষ্য করতে পারবে। চিন্তা করে বলো তো দুটোর ভিতরে কি পার্থক্য। ছবি দুটো মনোযোগ সহকারে দেখো, মনোযোগ সহকারে দেখে চিন্তা করো এবং বলো। আমি জানি তোমরা ভালো করে মন দিয়ে দেখলে অবশ্যই বলতে পারবে। এই যে প্রোফেজ ধাপে ক্রোমোজোম, এই ক্রোমোজোমটা প্রোমেটাফেজ ধাপে কেমন হয়েছে। তারপরে এই অংশটা কি, একটা কিরকম একটা তারের মতো অংশ দেখা যাচ্ছে, এই অংশটা কি। তোমার প্রিয় শিক্ষার্থীরা, প্রোমেটাফেজ ধাপটা একেবারে স্বল্পস্থায়ী ধাপ। এই ধাপে আসার পর কি হবে, ওই যে প্রোফেজ ধাপের অর্থাৎ নিউক্লিয়াসের চারিপাশে যে পর্দাটা এটা বিলুপ্ত হয়ে যাবে এবং এর ভেতরে যে নিউক্লিওলাস এটাও বিলুপ্তির পথেই চলে যাবে। এবং এই ধাপে উত্তর এবং দক্ষিণ মেরু, অর্থাৎ এই যে দেখো উত্তর এবং এইটাকে বলা হয় উত্তর এবং এই নিচেরটাকে বলা হয় দক্ষিণ মেরু। এই দুটো মেরুর এই উপরে এবং নিচে অর্থাৎ উত্তর এবং দক্ষিণ মেরু বরাবর এক ধরনের তন্তুর আবির্ভাব ঘটবে। তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, এই যে তন্তুর আবির্ভাব ঘটবে, এই তন্তুটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। তন্তুটাকে কি বলবো আমরা? স্পিন্ডল যন্ত্র। ছবিটা তো লেখাই আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে উপরের অংশটা হচ্ছে মেরু লেখা আছে, তাহলে ওইটা কোন মেরু? উত্তর মেরু। আর নিচের অংশটা দক্ষিণ মেরু। এই উত্তর এবং দক্ষিণ মেরু বরাবর একটা তন্তুর আবির্ভাব ঘটলো, এই তন্তুটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র। এই স্পিন্ডল যন্ত্রে ওই যে ক্রোমোজোমগুলো, এই ক্রোমোজোমগুলো আটকে থাকবে। কি দ্বারা আটকে থাকবে? ক্রোমোজোমের মাঝে কি থাকবে? ক্রোমোজোমের মাঝে সেন্ট্রোমিয়ার থাকবে। এই সেন্ট্রোমিয়ার বিন্দুর মতো একটা অংশ
এই যে বিন্দুর মতো একটা অংশ দেখো, এই যে এই জায়গাটা বিন্দুর মতো একটা অংশ, ওইটা দ্বারা ওই সেন্ট্রোমিয়ারের সাথে আটকে থাকবে। আর এই যে স্পিন্ডল যন্ত্রের উত্তর মেরু আর দক্ষিণ মেরু, উপরে এবং নিচে এর মাঝামাঝি যে অংশটা, অর্থাৎ এই অংশটা, এই যে এই অংশটা, এই অংশটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। আমরা সাধারণত ভূগোলের ক্ষেত্রে কি দেখি, উত্তর মেরু, দক্ষিণ মেরু আর মাঝের অংশটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। এখানে ওইভাবে নির্ধারণ করা হয়েছে। এই মাঝের এই অংশটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। তাহলে ওই যে স্পিন্ডল যন্ত্র যাকে বলে, এই স্পিন্ডল যন্ত্রটা কাকে বলে? উত্তর এবং দক্ষিণ মেরু যে তন্তুগুলোর আবির্ভাব ঘটলো, এই তন্তুগুলো একত্রিত হলো, একত্রিত হয়ে একটা যন্ত্রের সৃষ্টি করলো, এই যন্ত্রটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। তো দেখো তাহলে প্রো মেটাফেজ, এরপরে আমরা আসবো মেটাফেজ অঞ্চলে। দেখো প্রো মেটাফেজে আমি কি বলেছিলাম, যে প্রো মেটাফেজে নিউক্লিয়ার পর্দাটা বিলুপ্ত হয়ে যাবে এবং নিউক্লিওলাসটাও বিলুপ্তির পথে চলে যাবে। তো মেটাফেজ দশায় এসে দেখো, তোমরা মেটাফেজ অবস্থাটা দেখতে পাচ্ছ, স্পষ্ট লেখা আছে। মেটাফেজে কি কোনো নিউক্লিয়াস দেখতে পাচ্ছ? না, দেখতে পাচ্ছ না, কারণ নিউক্লিওলাসটা আর নেই, এটা বিলুপ্ত হয়ে গেছে, এটা বিলুপ্ত হয়ে গেছে। এবং ওই যে স্পিন্ডল যন্ত্র দেখা যাচ্ছে, উত্তর এবং দক্ষিণ মেরু এবং বিষুবীয় অঞ্চল। এই স্পিন্ডল যন্ত্রটা আবার কিন্তু মাকু আকৃতি, স্পিন্ডল যন্ত্রটা আবার এটাকে বলা হয় মাকু আকৃতি, এটা আবার মাকু আকৃতি। এই ক্রোমোজোম গুলো দেখো, এই যে কি সুন্দর লাল মতো দেওয়া আছে, মাঝখানে একটু মোটা, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, আর এই দুটো হচ্ছে ক্রোমাটিড, অর্থাৎ এই যে দুই পাশের দুটো হচ্ছে, এটাকে ক্রোমাটিড বলা হয়, আর ক্রোমাটিডের এইগুলা বাহু। তাহলে এই বিষুবীয় এই ক্রোমাটিড গুলো কি হবে, এই ক্রোমাটিড গুলো মেটাফেজ দশায় এসে দেখো একেবারে বিষুবীয় অঞ্চলে চলে আসবে। তাহলে ক্রোমাটিড গুলো মেটাফেজ দশায় এসে কোথায় আসবে? বিষুবীয় অঞ্চলে চলে আসবে, অর্থাৎ বিষুবীয় অঞ্চল বরাবর ওই উত্তর এবং দক্ষিণ মেরু থেকে বিষুবীয় অঞ্চলে চলে আসবে। আর এইখানে অর্থাৎ মেটাফেজ দশায় ক্রোমোজোম গুলো, অর্থাৎ ওই যে ক্রোমোজোম গুলো বিয়োজিত হয়ে ক্রোমাটিড হলো, এইগুলা সবচেয়ে খাটো এবং মোটা হবে। এই মেটাফেজ দশায় এসে এটা সবচেয়ে খাটো এবং মোটা হবে। ও আরো একটা বিষয় শিক্ষার্থীরা, প্রো মেটাফেজে কিন্তু প্রাণীকোষের ক্ষেত্রে যে সেন্ট্রোল আছে, এখান থেকে এক ধরনের রশ্মি বিচ্ছুরিত হবে, এটাকে অ্যাস্টার রে বলা হয়। আমি ভুলে গিয়েছিলাম, তাই এখন বললাম তোমাদের। তো চলো পরেরটাতে আমরা চলে যাই। এই যে দুটো ধাপ, এই দুটি ধাপ দেখলেই তোমরা পার্থক্যটা বুঝতে পারবে যে প্রো মেটাফেজে ক্রোমোজোম গুলো ছড়ানো ছিটানো ছিল উত্তর এবং দক্ষিণ মেরু বরাবর, কিন্তু মেটাফেজ দশায় কি হলো, বিষুবীয় অঞ্চলে ওরা চলে আসলো। চিত্রগুলো সুন্দর করে খেয়াল করবে, একেবারে সুন্দর, কারণ বিজ্ঞানের ক্ষেত্রে চিত্র ভালো করে খেয়াল করতে হয়। তুমি চিত্রটা ভালো করে খেয়াল করে যদি আঁকাতে পারো, তাহলে তুমি বর্ণনাটা অনেক সুন্দর করে দিতে পারবে। এরপরে দেখো মেটাফেজ দশা, আর তারপরে কি অ্যানাফেজ দশা, অ্যানাফেজ ধাপ। তাহলে মেটাফেজের ওইটা কি, বিষুবীয় অঞ্চল। এরপরে অ্যানাফেজে কি হবে, অ্যানাফেজে এসে এই যে ক্রোমাটিড গুলো সেন্ট্রোমিয়ারের সাথে, সেন্ট্রোমিয়ার মানে এই যে বিন্দু যেটা, ওই বিন্দুটার নাম কি, সেন্ট্রোমিয়ার, ওই সেন্ট্রোমিয়ারের সাথে আটকে আছে। এই অ্যানাফেজে এসে কি হবে, ওই সেন্ট্রোমিয়ারটা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এই যে সেন্ট্রোমিয়ার দেখো এখানে দেখানো হচ্ছে, এটা কিন্তু সেন্ট্রোমিয়ার, এটা কি হচ্ছে, দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে সেন্ট্রোমিয়ারটা। তার মানে এই যে ক্রোমাটিডের মাঝে যে সেন্ট্রোমিয়ার আছে, এই সেন্ট্রোমিয়ারটা অ্যানাফেজ, এই অ্যানাফেজে এসে দুই ভাগে বিভক্ত হচ্ছে। তাহলে কি হলো অ্যানাফেজ দশায়, সেন্ট্রোমিয়ারটা দুই ভাগে বিভক্ত হয়ে গেল, এবং প্রত্যেকটা সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হওয়ার পর কি হলো, এই যে ক্রোমাটিড গুলো এক একটা সেন্ট্রোমিয়ারের সাথে এক একটা
আলাদা আলাদা হয়ে গেল। এবার ক্রোমাটিড গুলো কি হবে দেখো, পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। দেখো এই অ্যানাফেজ দশায় তাহলে কি হলো, সেন্ট্রোমিয়ার গুলো ক্রোমাটিডে একটি করে আলাদা হয়ে গেল এবং ক্রোমাটিড গুলো কি হবে, পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই যে পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে এবং একটা অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হবে। অর্থাৎ এই যে ছবিতে দেখতে পাচ্ছ অপত্য ক্রোমোজোম, এরা এক একটা অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হবে এবং সৃষ্টি হওয়ার পর কি হবে, এইগুলো যেহেতু আলাদা আলাদা হয়ে গেল, আলাদা আলাদা হওয়ার ফলে এরা উত্তর এবং এই যে মাঝ বরাবর যে আছে অর্থাৎ বিষুবীয় অঞ্চলে আছে, এই বিষুবীয় অঞ্চল থেকে এরা কি করবে, উত্তর এবং দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হবে। অর্থাৎ এই উত্তর এবং দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হবে। আর যখন অগ্রসর হবে অর্থাৎ যখন যাবে, তখন এদেরকে এই ইংরেজি বিভিন্ন অক্ষরের মতো দেখতে মনে হবে। কখনো এল এর মতো মনে হবে, কখনো ভির মতো মনে হবে, কখনো জে এর মতো মনে হবে। এরপরে কি দেখো, টেলোফেজ দশা। এই যে অ্যানাফেজ দশা, অ্যানাফেজ দশার সাথে টেলোফেজ দশা, এই টেলোফেজ দশায় এসে কি হবে, অপত্য ক্রোমোজোম গুলো বিপরীত মেরুতে এসে পৌঁছে যাবে। দেখো কি সুন্দর পৌঁছে গেছে, দুই মেরুতে দুটো, কি সুন্দর রঙের। এবং পৌঁছে যাওয়ার পর কি হবে, ওই যে প্রথম দ্বিতীয় পর্যায়ে, দ্বিতীয় ধাপে, সরি পর্যায় না ধাপ, এগুলা ধাপ, পর্যায় না। তাহলে এই টেলোফেজ ধাপে এসে কি হবে, সেই নিউক্লিয়ার পর্দাটা আবার আসবে, অর্থাৎ পুনঃ আবির্ভাব ঘটবে এবং এই যে ক্রোমোজোমের ভেতরে পানির আবির্ভাব ঘটবে। আবার নিউক্লিউলাস, যেটা ওই যে দেখতে পাচ্ছ টেলোফেজে লাল রঙের যে নিউক্লিউলাস, এই নিউক্লিউলাসও আবার পুনঃ আবির্ভাব ঘটবে। আর এই অবস্থায় কি হবে, এই অবস্থায় এই যে ক্রোমাটিড গুলো অর্থাৎ অপত্য ক্রোমোজোম গুলো আবার কি হবে, পেঁচিয়ে পেঁচিয়ে জালিকার আকার ধারণ করবে, অর্থাৎ রেটিকুলামের সৃষ্টি করবে। রেটিকুলামের সৃষ্টি করবে। এইভাবে এই দুই পাশে আবার সেই নিউক্লিয়ার পর্দা, নিউক্লিউলাস, নিউক্লিয়ার জালিকা সম্পন্ন হবে এবং দেখো কি সুন্দর দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে। এখানেই ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটবে। এই টেলোফেজ দশায় ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটবে। তোমার প্রিয় শিক্ষার্থীরা, অনেক বলা হয়ে গেল, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়। ভালো করে যদি ছবিগুলো খেয়াল করো অবশ্যই তোমরা বুঝতে পারবে। এই যে দুটি ধাপ, দুটি ধাপের ভিতরে চিন্তা করলেই কিন্তু বোঝা যাবে যে আসলে এটাতে কি হচ্ছে আর এটাতে কি হচ্ছে। এই টেলোফেজ ধাপের শেষ যখন, মানে টেলোফেজ ধাপের শুরুতেই কিন্তু ক্যারিওকাইনেসিস তো শেষ হলো। আমরা প্রথমেই বলেছিলাম যে মাইটোসিস কোষ বিভাজনের দুটি পর্যায়, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। তাহলে ক্যারিওকাইনেসিসটা যখন শেষ হলো, ক্যারিওকাইনেসিসের শেষ পরে কিন্তু সাইটোকাইনেসিস শুরু হবে। আর সাইটোকাইনেসিসটা কিন্তু মূলত টেলোফেজ ধাপেই শুরু হয়ে যায়। অর্থাৎ টেলোফেজ ধাপে ওই ক্যারিওকাইনেসিস শুরু হয়ে যাবে। তোমরা জানো যে একটা কোষের ভেতরে, একটা কোষের সাইটোপ্লাজমে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। এই সাইটোকাইনেসিসটা টেলোফেজ ধাপে যখন শুরু হবে তখন ওই এন্ডোপ্লাজমিক জালিকাগুলো কি হবে, এন্ডোপ্লাজমিক জালিকার অংশগুলো, ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো এসে এক জায়গায় জমা হবে। এক জায়গায় জমা হওয়ার পর এটা কি হবে, একটা এরকম একটা প্লেটের আকার ধারণ করবে। অর্থাৎ এন্ডোপ্লাজমিক জালিকাগুলো এসে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো এসে জমা হয়ে ওই টেলোফেজ ধাপের, ওই যে দেখো দুটো ধাপের মাঝখানে একটা প্লেটের মতো অংশের সৃষ্টি করবে। এই প্লেটটাই পরবর্তীতে যে কোষ প্রাচীর গঠিত করবে এবং কোষ প্রাচীর গঠিত করার পর দেখো এই দুই পাশে দুটো কোষ প্রাচীর, অর্থাৎ এই কোষ প্লেটটা কোষ প্রাচীরে পরিণত হবে এবং দুটো অপত্য কোষের সৃষ্টি হবে। আবার প্রাণী কোষের ক্ষেত্রে কি হবে, এটা তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে হলো। প্রাণী কোষের ক্ষেত্রে তোমাদের প্রাণী কোষে ক্লিভেজ পদ্ধতিতে হয়। অর্থাৎ প্রাণী কোষের ক্ষেত্রে
কোষ পর্দা আছে, পর্দাটা এরকম খাঁজের, উভয় পর্দাটা খাঁজের আকৃতি ধারণ করবে এবং খাঁজের আকৃতি ধারণ করে ওইটা কোষ প্রাচীর তৈরি হবে। এভাবে মাইটোসিস বিভাজনের সমাপ্তি ঘটবে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমার হয়তো বা একটু বলায় অনেক সময় অনেক রকম হয়ে যেতে পারে, তারপরে তোমরা চেষ্টা করবে, আমিও চেষ্টা করব বলার, বোঝানোর। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ ছবি দেখলে, আমি যা বললাম তা মন দিয়ে শুনলে, তো তোমরা অবশ্যই বাড়িতে অবশ্যই চিত্রগুলো আঁকাবে এবং চিহ্নিত করে আঁকাবে। চিত্র মন দিয়ে যখন আঁকাবে, একবার কিংবা দুইবার আঁকাবে, চিত্রটা যদি তোমার মনের ভিতরে থেকে যায় তাহলে তুমি বর্ণনাটা অবশ্যই সুন্দর করে দিতে পারবে। চিত্রটা আগে মনের ভিতরে নিয়ে আসতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো তোমাদের কিছু প্রশ্ন করি। প্রথম থেকে নিশ্চয়ই মনে আছে তোমাদের। আচ্ছা বলো তো, কোষ বিভাজন কয় ধরনের হয়? হ্যাঁ, নিশ্চয়ই এতক্ষণ পেরে গেছে তোমরা। 3 রকম। 3টার নাম বলো তো। মাইটোসিস, অ্যামাইটোসিস এবং মিওসিস। মাইটোসিস কোথায় ঘটে বলতে পারবে? হ্যাঁ, আমার মনে হয় পারবে। মাইটোসিস দেহকোষে ঘটে। দেহকোষ তৈরি করে মাইটোসিস। প্রত্যক্ষ কোষ বিভাজন কাকে বলে? নিশ্চয়ই তোমরা পেরেছো, অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। তো ঠিক আছে আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাড়ির কাজ তোমাদের আজকে দিলাম। আজকে তোমরা বাড়িতে মাইটোসিসের ধাপের ছবিগুলো অঙ্কন করবে এবং চিহ্নিত করবে। মাইটোসিস ধাপের ছবিগুলো অঙ্কন করবে এবং চিহ্নিত করবে। তো ঠিক আছে প্রিয় স্টুডেন্ট, তোমরা ভালো থেকো। আবারও বলছি, আমাদের নিজেদের খেয়াল নিজেদেরই রাখতে হবে, নিজেদের সুরক্ষা নিজেদের করতে হবে। বারবার বাসায় থেকেও হাত ধুতে হবে। বাসায় যা থাকবে তা দিয়ে আমরা হাত ধোবো। বাইরে কম যাব, ঘরে থাকার চেষ্টা করব। আর তোমরা তো যাবেই না, তোমাদের বাইরে যাওয়ার কোনো দরকার নেই। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।